সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো হচ্ছে কি প্রত্যয় নিয়ে, প্রত্যয় যোগে শব্দ গঠন। আমরা এর আগেও পড়েছিলাম উপসর্গ যোগে শব্দ গঠন। এখানে প্রত্যয় যোগে শব্দ গঠন এবং সমাস যোগে শব্দ গঠন আমরা পড়েছি। তাহলে আমরা প্রত্যয় যোগে শব্দ গঠন পড়ব। তার আগে আমরা জেনে নিই প্রত্যয় কি। প্রত্যয় কি আমরা কিন্তু গত ক্লাসে খুব ভালোভাবে বলেছিলাম যে প্রত্যয় হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে তাকেই প্রত্যয় বলে। আবারও বলছি যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে। তাহলে এখন প্রশ্ন থাকে, উপসর্গ কোথায় যোগ হয়েছিল? শব্দের আগে। আর প্রত্যয় যুক্ত হচ্ছে কোথায়? শব্দের পরে। তাহলে বিভক্তিও শব্দের পরেই যুক্ত হয়। তাহলে শব্দের পরে যুক্ত হয়ে যখন নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করছে তখন তাকে কি বলা হয়? প্রত্যয়। তাহলে এরকম যদি প্রশ্ন আসে তোমাদের যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে কি কি, তাহলে আমাদের প্রত্যয়ও হচ্ছে, আবার উপসর্গও হচ্ছে, আবার বিভক্তিও অর্থের পরিবর্তন হয়, সেহেতু বিভক্তিও হচ্ছে। তাহলে আমাদের প্রত্যয়ের সংজ্ঞাও জানলাম আমরা। দেখো, প্রত্যয় কত প্রকার সেটাও বলেছিলাম। তাহলে প্রত্যয় কত প্রকার? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, আজকে আমরা যে পড়াগুলো পড়ব সেগুলো হচ্ছে কৃৎ প্রত্যয় আর হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ। ঠিক আছে, আগে তাহলে কৃৎ প্রত্যয় সম্পর্কে জেনে নেই। দেখো, কৃৎ প্রত্যয়ের সংজ্ঞাতে আমরা বলেছিলাম ধাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই কৃৎ প্রত্যয় বলে। ধাতুর পরে আমি আসব, ধাতুটা কি এটা আমাদের কিন্তু সবার জানার বিষয়। বুঝতে পেরেছো যে স্যার ধাতু ধাতু বলছে, তাহলে এই ধাতুটা কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূলকে ধাতু বলে। কথাটা বুঝতে পেরেছো? ক্রিয়ার মূলকে। যেমন আমরা বলছিলাম কি পর যোগ অন্ত। দেখো, আমরা এটা একটা কৃৎ প্রত্যয়ের উদাহরণ, আর আমরা তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম। এটা হচ্ছে কি ধাতু চিহ্ন। কথাটা মনে রাখবা, এটা হচ্ছে কি ধাতু চিহ্ন। ঠিক আছে, যেটা কৃৎ প্রত্যয়ে দিতে হয় ধাতু চিহ্ন। এখন দেখো, এই যে ধাতুটা কোনটা সেটাই হচ্ছে, এই যে পরটাই হচ্ছে ধাতু। এই পরটাই হচ্ছে ধাতু, অর্থাৎ ক্রিয়ার মূল। তাহলে আমাদের দেখো, পড়া একটা ক্রিয়া, খাওয়া একটা কি ক্রিয়া, চলা একটা ক্রিয়া। তাহলে চলা যদি ক্রিয়া হয় তাহলে এর মূল কি হবে? চল। কথাটা বুঝতে পেরেছো? ঘুমানো একটা ক্রিয়া, তাহলে এর মূল কি হবে? ঘুম। এই যে এই ধাতুর মূলকেই আমাদের কি বলা হয় বলো? এই ধাতুর মূলকেই বলা হয় ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। কথাটা বুঝতে পেরেছো? আর ধাতুর যখন মূল আমরা দেখছি তখন হচ্ছে এই যে ক্রিয়ার মূল, এই শব্দটা। আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে? ইনশাআল্লাহ তোমরাও বুঝতে পেরেছো। এখন দেখো, তাহলে আমাদেরকে এই কৃৎ প্রত্যয় আমরা সংজ্ঞা অনুযায়ী একটু ধাতু সম্পর্কে কি বর্ণনা করলাম। এখন দেখো, কৃৎ প্রত্যয়ের প্রকারভেদ আমরা পড়ব। কৃৎ প্রত্যয় কয় প্রকার? কৃৎ প্রত্যয় হচ্ছে দুই প্রকার। দুই প্রকার। এক নম্বর হচ্ছে দেখো সংস্কৃত কৃৎ প্রত্যয়, আর আরেকটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করি। এখন দেখো, সংস্কৃত কৃৎ প্রত্যয়
কাকে বলা হয়? সংস্কৃত নিয়ম অনুযায়ী ওই ওই ভাষার ধাতুর সঙ্গে সংস্কৃত নিয়ম অনুযায়ী একটা তো প্রত্যেকটা শব্দের তো একটা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমাদের এই বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তেমনই ভাবে সংস্কৃত কৃত প্রত্যয়ও ওই নিয়মটাকে ফলো করতে হচ্ছে। দেখো, সংস্কৃত নিয়ম অনুযায়ী ওই ভাষার ধাতুর সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয় তাকেই কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয় বলে। বুঝতে পেরেছ? এখানেও কিন্তু ওই ধাতু কথাটাকে জড়িত করা হচ্ছে। তাহলে এরকম একটা উদাহরণ দেখো, দেখো আমরা সবাই জানি দর্শন অর্থ হচ্ছে কি দেখা বা হচ্ছে কোনো জায়গা ঘুরে আসা, কিন্তু এখন এই যে অন, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়। এছাড়া অন ছাড়া আরো যখন তোমরা উপর ক্লাসে উঠবা তখন শূন্য প্রত্যয় যুক্ত হবে, অন্ত প্রত্যয় যুক্ত হবে, অন প্রত্যয় যুক্ত হবে। এগুলোর প্রত্যেকটা আরো ভাগ আছে যেগুলো তোমরা ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবে। এখন দেখো, এই যে দৃশ আমি লিখলাম সেটা হচ্ছে কি ক্রিয়ার মূল বা হচ্ছে কি ধাতু। কথাটা বুঝতে পেরেছ? তাহলে এটা কি? এই তো তোমরা সবাই জেনে গেছো, এটা হচ্ছে ধাতু চিহ্ন। ঠিক আছে, তাহলে আমাদের সংস্কৃত প্রত্যয় কি বলছি? সংস্কৃত প্রত্যয় সংস্কৃত নিয়ম অনুযায়ী ওই ভাষার সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয় সেটাই হচ্ছে সংস্কৃত প্রত্যয়। এবার আমরা দেখব কি বাংলা কৃত প্রত্যয়। এবার কি দেখব? বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, এখন দেখো বাংলা কৃত প্রত্যয় ওইভাবেই বলা হচ্ছে সংস্কৃত বা তৎসম ধাতু বিবর্জিত, অর্থাৎ বাদ দিয়ে। সংস্কৃত যেটা সেটাই হচ্ছে তৎসম, এবং সংস্কৃত এবং তৎসম ধাতু বিবর্জিত অর্থাৎ বাদ দিয়ে বাংলা ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই আমাদের বাংলা কৃত প্রত্যয় বলে। যেমন আমি আরেকটু আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে পড়ন্ত, পড় হচ্ছে একটা বাংলা প্রত্যয়। যেমন দেখো ডুবন্ত। আমি আরেকটু আগেই বললাম যে আনো, তারপরে হচ্ছে শূন্য, তারপরে অন্ত, এই প্রত্যয়গুলোর ব্যবহার তোমরা আলাদা আলাদা করে দেখতে পারবে। আরেকটু বড় ক্লাসে এর কি বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে এটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। আমি আবারও বলছি, কৃত প্রত্যয় হলে এই ধাতু চিহ্ন ব্যবহার করতে হয়। কথাটা বুঝতে পেরেছো? কারণ এটা হচ্ছে ধাতু, এর জন্য। কারণ আমরা ধাতুর সংজ্ঞাটাও জেনেছি। তাহলে ডুবন্ত, তাহলে সংজ্ঞা অনুযায়ী কি হচ্ছে যে তৎসম এবং কি সংস্কৃত শব্দ বাদ দিয়ে বাংলা ভাষার সঙ্গে যেটা কিনা হচ্ছে কি প্রাকৃত ভাষা থেকে আগত সেই সব প্রত্যয়ের সাথে যে সব শব্দ প্রত্যয় যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠন করছে তখনই হচ্ছে কি সেটা বাংলা কৃত প্রত্যয়। এছাড়া দেখো নাচ যোগ অন সমান কি হলো? নাচন। কথাটা বুঝতে পেরেছ? নাচ যোগ অন সমান হচ্ছে নাচন। তাহলে আমাদের এই নাচ হচ্ছে কি কৃত প্রত্যয়, তার জন্য এখানে একটা কৃত ধাতু চিহ্ন ব্যবহার করতে হচ্ছে, আর এটাই হচ্ছে কি ক্রিয়ার মূল। কথাটা বুঝতে পেরেছ? তাহলে আমাদের বাংলা কৃত প্রত্যয়ও আমরা শেষ করলাম, অর্থাৎ আমরা কৃত প্রত্যয় শেষ করলাম। এখন দেখব কি তদ্ধিত প্রত্যয়।
তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদটা একটু আলোচনা করেই আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব। তদ্ধিত প্রত্যয় তাহলে কত প্রকার? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তদ্ধিত প্রত্যয় হচ্ছে 3 প্রকার। তদ্ধিত প্রত্যয় হচ্ছে 3 প্রকার। তাহলে 1 নম্বরে কি বলছে বলো? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় আর হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সেটাই হচ্ছে তৎসম, এটা মনে রাখবা, সংস্কৃত বা তৎসম একই জিনিস। তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় আর হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা আবারও সংজ্ঞাগুলো জেনে নিব। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞাটা কি? দেখো তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত প্রত্যয় যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে, যে তদ্ধিত প্রত্যয় কি বলা হচ্ছে? সংস্কৃত ও তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। যেমন সমর যোগ ইক। বুঝতে পেরেছ? সমর যোগ ইক তাহলে হয়ে গেল কি? সাময়িক। আমি আরেকটু বলে নিই যে তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞাটা আমার বলা হয়নি। তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞা, তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞাটা হচ্ছে শব্দের পরে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে, শব্দের পরে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই প্রত্যয় বলে, তদ্ধিত প্রত্যয় বলে। ঠিক আছে? শব্দের পরে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি? তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে এই সমর হচ্ছে একটা শব্দ। কথাটা বুঝতে পেরেছ? সমর হচ্ছে একটা শব্দ, এটাকে নামও বলা হয়। নামও অনেক ক্ষেত্রে নামও বলা হয়, যেমন সামরিক। আমাদের সামরিক বাহিনী বলতে গেলে কিন্তু আমরা এই যে আর্মি, তারপরে হচ্ছে নৌবাহিনী, বিডিআর এগুলোকে বুঝে থাকি। বিশেষ করে আমরা আর্মিকে বুঝে থাকি। বুঝতে পেরেছ? তাহলে হচ্ছে কি? সমর যোগ ইক, সাময়িক, এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে আমাদের কি এখানে ধাতু চিহ্ন ব্যবহার করতে হবে? না প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এখানে ধাতু চিহ্ন ব্যবহার করতে হবে না, কারণ তদ্ধিত প্রত্যয়ে ধাতু চিহ্ন ব্যবহার করতে হয় না, আর এটা ধাতু না। এখন দেখো আমাদের কি শেষ হলো? সংস্কৃত তদ্ধিত প্রত্যয় শেষ হলো। এবার দেখো খ নম্বরে কি? বাংলা তদ্ধিত প্রত্যয়। কি বলা হচ্ছে? বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত, বাংলা ভাষায় যত প্রত্যয় আমাদের ব্যবহার হচ্ছে সেগুলো সংস্কৃত এবং বিদেশি প্রত্যয় ব্যতীত, শব্দ ব্যতীত প্রত্যয়, বাকি প্রত্যয়গুলোকে কি বলা হয়? বাংলা তদ্ধিত প্রত্যয় বলা হয়। যেমন দেখো এটাকে কি বলা হচ্ছে? শব্দ বলা হচ্ছে, আবার নামও বলা হচ্ছে। নাম শব্দ, একে নাম শব্দ বলা হয়। তাহলে এটা হচ্ছে কি? শব্দ বা নাম, আর এটা হচ্ছে কি? প্রত্যয়। এর সাথে কি যুক্ত হয়ে গেল? এখন দেখো এই শব্দ এবং প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ কি গঠন হলো? কি? বাঘা। এরকম আছে দেখো নিম, এটাও হচ্ছে প্রত্যয়, আর এটা হচ্ছে কি? একটা নাম বা শব্দ। তাহলে হচ্ছে এটাকে কি বলা হয়? এটার পরিপূর্ণটা হচ্ছে কি? নিমাই। তাহলে নিম একটা শব্দ, আর হচ্ছে আই প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হচ্ছে কি? নিমাই। তাহলে তোমরা আশা করি বাংলা প্রত্যয়টাও, বাংলা
তদ্ধিত প্রত্যয়টাও বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা। দেখো শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়, শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বিদেশি প্রত্যয় বলে। যেমন হচ্ছে এই খানাটা হচ্ছে কি বিদেশি প্রত্যয়। তারপরে দেখো নজর যোগ এই বন্দিটাও হচ্ছে বিদেশি প্রত্যয়। কথাটা বুঝতে পেরেছো? তাহলে আমাদের শব্দের শেষে এগুলো হচ্ছে শব্দ, আর এর শেষে হচ্ছে যখন বিদেশি প্রত্যয় যুক্ত হচ্ছে তখন আমাদের নতুন শব্দ তৈরি হচ্ছে কি চিড়িয়াখানা আর হচ্ছে নজরবন্দি। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর হোমওয়ার্ক করবে, সেটা হচ্ছে প্রত্যয়ের কি শ্রেণী বিভাগ, অর্থাৎ কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের শ্রেণী বিভাগ। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।